5 আগস্ট 2024। ঢাকার আকাশে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে মাত্র। গণভবন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, চারদিকে সশস্ত্র নিরাপত্তা, উঁচু পাঁচিল, ক্যামেরা, গেটে কড়া পাহারা। ভেতরে বসে আছেন এক নারী, যিনি টানা 15 বছর ধরে এই দেশ শাসন করেছেন। তার সামনে চা ঠান্ডা হয়ে পড়ে আছে, কিন্তু তার চোখে তখনও সেই একই দৃঢ়তা। বাইরে ঢাকার রাজপথে তখন লক্ষ লক্ষ মানুষ। কারফিউ ভেঙে ব্যারিকেড টপকে তারা এগিয়ে আসছে। একটাই স্লোগান, গণভবনের দিকে মার্চ। পরের মাত্র 12 ঘন্টায় যা ঘটবে তা বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটেনি। কিন্তু প্রশ্ন হলো, ওই রাতে গণভবনের ভেতরে ঠিক কি হয়েছিল? কোন মুহূর্তে শেখ হাসিনা বুঝতে পারলেন যে সব শেষ? কে তাকে চলে যেতে বলেছিল? আর সেই ৪৫ মিনিটের মধ্যে কিভাবে পাল্টে গেল সবকিছু? আজকের এই ডকুমেন্টারিতে আমরা সেই রাতের অজানা অধ্যায়ে ফিরে যাব, তথ্যসূত্র, তদন্ত রিপোর্ট এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণের ভিত্তিতে। কিন্তু এই মুহূর্তটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। ২০২৪ সালের জুলাই মাসের শুরুর দিকে বাংলাদেশে একটি আন্দোলন মাথা তুলেছিল। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল। শুরুতে এটি ছিল একটি সাধারণ দাবি দেওয়ার আন্দোলন, কিন্তু সরকার যখন এই আন্দোলনকে দমন করতে শুরু করল, নামল পুলিশ, র্যাব, ছাত্রলীগ, তখন পরিস্থিতি বদলাতে শুরু করল। জুলাইয়ের মাঝামাঝি থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়তে থাকে সারা দেশে। শত শত মানুষ হতাহত হয়, ইন্টারনেট বন্ধ করা হয়, কারফিউ জারি হয়। সরকার আন্দোলনকারীদের সন্ত্রাসী বলে আখ্যা দেয়। ইউনিসেফের তথ্য অনুযায়ী এই সহিংসতায় কমপক্ষে ৩২ জন শিশু প্রাণ হারায়। মোট নিহতের সংখ্যা তখন ৩০০ ছাড়িয়ে গেছে। কিন্তু দমনপীড়ন আন্দোলন থামাতে পারেনি। স্টুডেন্টস এগেনস্ট ডিসক্রিমিনেশন নামের ব্যানারে আন্দোলনকারীরা একটি চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করল, গণভবন অভিমুখে লং মার্চ। তারিখ ৫ আগস্ট ২০২৪। ৪ আগস্ট রাত। গণভবনের ভেতরে তখন এক অদ্ভুত উত্তেজনা। পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে জবানবন্দি দেন, তাতে তিনি বলেছিলেন, সেই রাতে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক বসেছিল। গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানরা প্রধানমন্ত্রীকে সত্যিকারের মাঠের চিত্র জানাতে চেয়েছিলেন, কিন্তু তিনি বলেন সরকার তার দুর্বলতার কথা শুনতে প্রস্তুত ছিল না। সেই রাতেই ঘটল সবচেয়ে নাটকীয় মুহূর্ত। শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক সিদ্দিকী পদত্যাগের বিষয়টি উত্থাপন করলেন। প্রধানমন্ত্রী রুষ্ট হয়ে উঠলেন। তিনি স্পষ্ট ভাষায় বললেন, যাই হোক না কেন, আমি ক্ষমতা ছাড়ব না। তিনি সেনাপ্রধানকে নির্দেশ দিলেন আন্দোলন দমনে মেরুদণ্ড শক্ত করতে। কিন্তু তখনই ঘরের অন্য প্রান্ত থেকে কড়া প্রতিবাদ এলো। বিমান বাহিনীর প্রধান তিনি স্পষ্ট বললেন, এই মানুষটা আপনাকে এখন পর্যন্ত ডুবিয়েছে, এর পরেও ডোবাবে। বৈঠকটি থামল, কিন্তু সিদ্ধান্ত হল না। এর আগের রাতে, অর্থাৎ ৪ আগস্ট রাতে, সেনা সদরে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল, যা সেই সময় বাইরে কেউ জানত না। রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদন এবং ২ জন কর্মরত সেনা কর্মকর্তার তথ্যমতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান তার শীর্ষ জেনারেলদের নিয়ে একটি অনলাইন বৈঠক করেন। সেই বৈঠকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়, সেনাবাহিনী কারফিউ কার্যকর করতে বেসামরিক জনগণের উপর গুলি চালাবে না। এই সিদ্ধান্তের কথা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হলো। বার্তাটি ছিল স্পষ্ট, শেখ হাসিনার পাশে আর সেনাবাহিনী নেই। একবার ভাবুন, কোনো সরকার তখনই টিকে থাকে যখন তার পেছনে সশস্ত্র বাহিনীর সমর্থন থাকে। যখন সেই সমর্থন সরে যায়, সবকিছু পাল্টে যায়। এটাই ছিল সেই রাতের সবচেয়ে বড় মোড়। ৫ আগস্ট ভোরবেলা। ঢাকার বাইরে থেকে ঢাকামুখী সব পথে মানুষের স্রোত। কারফিউ উপেক্ষা করে রাস্তার ব্যারিকেড টপকে লক্ষ লক্ষ মানুষ রাজধানীর দিকে এগিয়ে আসছে। আর এখানেই ঘটে আরেকটি অবিশ্বাস্য ঘটনা। উত্তরার প্রবেশ মুখে ব্যারিকেড পাহারায় ছিলেন ব্রিগেডিয়ার রফিক। তার সৈনিকরা মাইকে ঘোষণা দিতে শুরু করল, কারফিউ নেই, আপনারা ঢাকায় যেতে পারবেন। জনতা প্রথমে বিভ্রান্ত হল, এটা কি ফাঁদ? কিন্তু ধীরে ধীরে বুঝল এটি ফাঁদ নয়, সেনাবাহিনী পথ খুলে দিচ্ছে। সকাল ১০টার মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং গণভবনের কাছাকাছি জমায়েত শুরু করল। বেলা ১১টার মধ্যে পুলিশের ব্যারিকেড ভেঙে পড়ল।
গণভবনের ভেতরে শেখ হাসিনা তখন একটি সংক্ষিপ্ত বক্তব্য রেকর্ড করার চেষ্টা করছিলেন, কিন্তু তা সম্ভব হয়নি। মানুষের ঢল আটকানোর মতো কোনো শক্তি তখন আর অবশিষ্ট ছিল না। বেলা বাড়ছে, সময় কমছে। গণভবনের ভেতরে এখন চরম চাপ। সকাল থেকেই সেনা কর্মকর্তারা গণভবনে এসে পৌঁছেছেন। তারা প্রধানমন্ত্রীকে সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করলেন। লক্ষ লক্ষ মানুষ এগিয়ে আসছে। সেনাবাহিনী গুলি চালাবে না, গণভবনের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। তাদের স্পষ্ট বার্তা ছিল, এখনই সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু শেখ হাসিনা তখনও রাজি নন। তিনি বারবার বলছেন, আমি যাব না। এটাই ছিল সবচেয়ে নাটকীয় মুহূর্ত। তখন সেনা কর্মকর্তারা একটি অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিলেন। তারা শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সাথে ফোনে যোগাযোগ করলেন। তাকে বললেন, এখন মায়ের জীবন বাঁচানোর একমাত্র পথ হল তাকে পদত্যাগ করিয়ে নিরাপদে বের করে নেওয়া, অন্য কোনো পথ নেই। সজীব ওয়াজেদ জয় তার মায়ের সাথে কথা বললেন। সেই ফোন কলের পরে শেখ হাসিনা রাজি হলেন। সময় তখন বেলা প্রায় 2টার কাছাকাছি। গণভবনের ভেতরে তখন ঘড়ির কাঁটার বিরুদ্ধে দৌড়। সিদ্ধান্ত হওয়ার পর শেখ হাসিনাকে মাত্র ৪৫ মিনিট সময় দেওয়া হলো। ৪৫ মিনিট। ১৫ বছরের শাসনের ইতি টানতে মাত্র ৪৫ মিনিট। তিনি তার বোন শেখ রেহানাকে নিয়ে গণভবন থেকে বের হলেন। কড়া নিরাপত্তায় তাদের নিয়ে যাওয়া হলো পাশের বাণিজ্য মেলার মাঠে। সেখানে অপেক্ষায় ছিল একটি হেলিকপ্টার। হেলিকপ্টারটি তাদের নিয়ে গেল কুর্মিটোলার বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে। সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-130 পরিবহন বিমান অপেক্ষা করছিল। বেলা 2টা 25 মিনিটে শেখ হাসিনা মৌখিকভাবে রাষ্ট্রপতির কাছে পদত্যাগের কথা জানিয়েছিলেন। কোনো আনুষ্ঠানিক পদত্যাগপত্র লেখার সময়ও ছিল না সেদিন। C-130 বিমানটি বাংলাদেশের মাটি ছেড়ে উড়াল দিল ভারতের উদ্দেশ্যে। এর কিছুক্ষণ পরেই বেলা 12:30টার দিকে হাজার হাজার মানুষ গণভবনের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ল। ক্যামেরায় ধরা পড়া ছবিগুলো দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। মানুষ সাঁতার কাটছে প্রধানমন্ত্রীর বাসভবনের লেকে, ছবি তুলছে, উল্লাস করছে। বিকেল 4টায় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি বললেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং আমি দায়িত্ব নিচ্ছি। বাংলাদেশ বিমান বাহিনীর সেই C-130 বিমান সেদিন সন্ধ্যা 5টা 36 ভারতের গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। 15 বছরের শাসনের পরিসমাপ্তি ঘটল এভাবেই। এই ঘটনার পরিণতি আজও বাংলাদেশে অনুভূত হচ্ছে। শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্দোলন দমনে হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। সেই তদন্তের অংশ হিসেবেই পুলিশ প্রধানসহ বিভিন্ন কর্মকর্তাদের জবানবন্দি নেওয়া হয়েছে। শেখ হাসিনা এখনও ভারতে অবস্থান করছেন। পদত্যাগপত্রের অস্তিত্ব নিয়ে রাজনৈতিক বিতর্ক এখনও চলছে। কিন্তু ইতিহাসের খাতায় ওই ৪৫ মিনিটের সিদ্ধান্ত একটি অধ্যায় হয়ে থাকবে। ইতিহাস সবসময় এভাবেই শিক্ষা দেয়, কোনো ক্ষমতায় চিরস্থায়ী নয়। যে রাষ্ট্রযন্ত্র দিয়ে একসময় জনগণকে দমন করা হয়, সেই যন্ত্রই একদিন সরে দাঁড়াতে পারে, আর তখন হাজার পাহারার গণভবনও আর আশ্রয় থাকে না। 5 অগস্টের সেই 12 ঘণ্টা আমাদের মনে করিয়ে দেয়, ক্ষমতার আসল ভিত্তি হল জনগণের সম্মতি। সেই সম্মতি যেদিন শেষ হয়, সেদিন থেকেই পতনের ঘড়ি চলতে শুরু করে। আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই। ইতিহাসের এই মুহূর্ত থেকে বাংলাদেশ কি শিক্ষা নেবে? গণতন্ত্র, জবাবদিহিতা আর ক্ষমতার ভারসাম্য, এই প্রশ্নগুলো নিয়ে আপনার মতামত কমেন্টে জানান। যদি এই ডকুমেন্টারিটি আপনার ভালো লেগে থাকে, তাহলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। বাংলাদেশের ইতিহাসের এরকম আরও অজানা অধ্যায় নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।